নওরিনের মনটা বিশেষ ভালো নেই আজ। নাস্তার পরেই সে আবার অনামিকার ডায়েরিটা খুলে বসে। পাতা উল্টাতেই চোখের সামনে ভেসে ওঠে ঝকঝকে অক্ষরগুলো। সে কি শুধুই অক্ষর, নাকি কারো মন খারাপের বার্তা? ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ। রাত্রি ঘন হয়ে এলে জানালার পাশে বসে থাকি। বাতাসে হালকা শিরশিরে একটা শীতলতা, যা গায়ে লাগে না, লাগে মনে। দূরে কোথাও কুকুরের ডাকে, পাশের বাসার চাপা কথাবার্তায়, কিংবা কোনো দূরাগত রিকশার ঘণ্টিতে মনে হয় জীবন চলছে। কেবল আমিই আটকে আছি এক অচল মুহূর্তে। আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় আমি যেন কোনো কাঁচের দেওয়ালের ভেতর আটকে গেছি। চারপাশে সবাই আছে, হাসছে, কথা বলছে, বেঁচে আছে, তবু তারা আমাকে দেখতে পায় না, শুনতেও পায় না। আমি শুধু চেয়ে থাকি ভাঙা গ্লাসের মতো নিজের ভেতরের ফাটলগুলো নিয়ে। অনেকেই জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে? আমি শুধু হেসে বলি, না, কিছু না। কিন্তু কিছু না বলার আড়ালে যে কি অসহায় আর্তনাদ জমে থাকে, তা কি কেউ বোঝে? আমি আজকাল আর আগের মতো মানুষকে বিশ্বাস করতে পারি না। কারো চোখে তাকালেও মনে হয় ওরা হয়তো সত্যি জানতে চায় না আমি কেমন আছি, শুধু জানতে চায় আমায় বাইরে থেকে কেমন দেখায়। আমার হাসিটা ঠিক আছে তো? আমার মুখভঙ্গিতে কোনো ক্লান্তির ছাপ পড়েছে কি? হ্যাঁ, আমি ক্লান্ত, খুব ক্লান্ত। কিন্তু এই ক্লান্তি ঘুমে কেটে যায় না। এই ক্লান্তি মনে জমে থাকা বছরের পর বছর পুরনো বৃষ্টির মতো, যা মাটি ভিজিয়ে ফেলে কিন্তু সবুজ করে না। ডায়েরি প্রতিটি বাক্যে যেন নৌরিন অনামিকার হৃদয়ের স্পন্দন টের পায়। অনামিকা কিভাবে ধীরে ধীরে রবিনকে ভালোবেসেছিল, কিভাবে একটুখানি মমতা, একটুখানি যত্ন তাকে প্রিয় করে তুলেছিল। সেই সব কথাগুলো এত আন্তরিকতায় লেখা, প্রতিটি অক্ষরের ভেতরেই যেন অনামিকার অনুভূতির প্রগাঢ়তা ছড়িয়ে আছে। নরনের বুকের ভেতরটা ভারী হয়ে আসে। অনামিকার প্রতি জমে থাকা ঈর্ষা, ভুল বোঝাবুঝি আর হিংসাটুকু হঠাৎ করেই খুব তুচ্ছ মনে হয়। যে মেয়েটাকে সে এতদিন প্রতিদ্বন্দ্বী ভাবছিল, সেই অনামিকা তো একসময় ঠিক তারই মতো করে ভালোবেসেছিল কাউকে। একটুও কম নয়, বরং হয়তো আরো গভীরভাবে। নরেন প্রথমবার অনামিকার প্রতি হিংসা নয়, সহমর্মিতা অনুভব করে। প্রথমবার সে বোঝে, যাকে বাহির থেকে দেখে এতটা হাসি খুশি আর দৃঢ়চিত্ত মনে হয়, সেও নিজের ভেতর এক দগদগে পুরনো ক্ষত নিয়ে বেঁচে আছে। নরেন মনে মনে স্বীকার করে, এই ডায়েরি শুধু অনামিকার প্রেমের দলিল নয়, এটা একজন নারীর নিঃশব্দ যন্ত্রণার নথিও। একটা দীর্ঘশ্বাস ফেলে নওরিন। চোখের কোণে জল জমে আসে। একই যন্ত্রণায় ছটফট করা অনামিকার প্রতি তার কতই না ক্ষোভ ছিল। সে ফিসফিস করে বলে ওঠে, তোমার কষ্ট আমি বুঝি এখন অনামিকা। তুমি আর আমি আসলে একই বৃত্তের দুই প্রান্তে দাঁড়ানো দুজন নারী, যারা ভালোবেসেছিল অথচ কিছুই পায়নি। এই না পাওয়া কি ভীষণ কষ্টের, কি ভীষণ যন্ত্রণার। আচ্ছা, আমরা কি যন্ত্রণা ভুলে দুই অবস্থানে ভালো থাকতে পারি না? নিজের এক সত্তা উত্তর দেয়, না, পারো না। নরিন মানতে নারাজ। তার খুব ভালো থাকতে ইচ্ছে করছে। হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে গিয়ে শুধুই একজন অপ্রেমিকা হিসেবে তো ভালো থাকার এক প্রবল আকাঙ্ক্ষা তাকে গ্রাস করে। নিজেকেই বোঝাতে ব্যস্ত সে। আবার নিজেকেই প্রশ্ন করে, ভালো থাকার চেষ্টা তো অন্তত করা যায়, তাই না? রবিনের একটা কাজ পরে ঢাকা আসতে হয়েছে। অন্যবার হলে নিশ্চিন্তে ওয়াসিমদের বাড়িতে উঠত, কিন্তু এবার ভেতরে এক অস্বস্তি কাজ করছে। মনস্থির করেই ফেলেছে এইবার ওয়াসিমদের বাড়িতে উঠবে না, হোটেলে থাকবে সে। কিন্তু ওয়াসিম যখন শুনল, তখন ফোন ডিরেক্ট প্রশ্ন করে, কেন আসবি না? কি সমস্যা রে ভাই? কিছু বলছিস না কেন? ফোনের অপর পাশে নীরব থাকে রবিন। সদুত্তর দিতে ব্যর্থ হয়। প্রশ্নে জর্জরিত হয়ে অবশেষে অনামিকার শ্বশুরবাড়িতেই আসার সিদ্ধান্ত নেয় রবিন। তখন বিকেলের শেষ ভাগ। অনামিকা অলিভাকে কোলে নিয়ে বসে আছে ড্রয়িং রুমের এক কোণে। ভাসুরের মেয়ে, বয়স ৭। ক্লাস 1-এ পড়ে, মিষ্টি একটা মেয়ে। অনামিকাকে ডাকে ছোট মা বলে। অনামিকা নিজেই অলিভার ব্যাগ গুছিয়ে দেয়, টিফিন তৈরি করে দেয়, পড়াশোনার খুঁটিনাটি দেখে। রুবির হাতে এসবের সময় নেই। সে ফ্যাশন সচেতন মানুষ। আগে অলিভার দেখভাল করতো কাজের লোক, এখন ভালোবেসে অনামিকা করে। আজও অলিভা স্কুলে সারাদিন কি হয়েছে তা বলছে অনামিকাকে। তার বেস্ট ফ্রেন্ড সুমাইয়ার সাথে কি নিয়ে ঝগড়া হলো, কেন ম্যাম তাকে গুড গার্ল বলেছে, সব গল্প। ঘরের মধ্যে একটানাই উষ্ণ মধুর কথোপকথন চলছে। ড্রয়িং রুমে সবাই যার যার মতো ব্যস্ত। রুবি সোফায় আছড়া হয়ে ফোন স্ক্রল করছে। হিয়া ব্যস্ত আপন মনে ছবি আঁকতে। রোশনারা নিজের ঘরে নামাজ পড়ছেন। কলিং বেলের শব্দ হঠাৎ করে কান খাড়া হয় সকালের। এই অসময়ে এ বাড়িতে তেমন কেউ আসে না। অনামিকা অলিভার মাথায় আলতো চুমু খেয়ে বলে, বেবি, তুমি বরং তোমার হোমওয়ার্কটা শুরু করো, আমি দেখে আসি কে এলো।
কারো যাওয়ার আগেই স্বভাবসুলভ নীরবতায় অনামিকা উঠে গিয়ে দরজা খোলে। দরজার ওপারে দাঁড়িয়ে আছে রবিন। সাদা পাঞ্জাবি, মুখে কিছুটা যাত্রা ক্লান্তির ছাপ আর চোখ জোড়া জড়তা আর বিব্রত বোধে নিমগ্ন। অনামিকা একটা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। রবিন চোখ সরিয়ে নেয়, গলা খুশখুশিয়ে বলে, আমি আসতে চাইনি, ওয়াসিম জোর করে। মানে বলল এখানেই উঠতে। আমি আসলে, মানে তোমার। সে থেমে যায়। অনামিকা চোখ তুলে চেয়ে থাকে, একটুও ভেঙে পড়ে না। কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে বলে, ভেতরে আসুন। রবিন মৃদু মৃদু মাথা নেড়ে বলে, তোমার অস্বস্তি হবে ভেবেছিলাম। অনামিকা এবার একটু হেসে বলে, অস্বস্তি তো তখনই হয় যখন কারো অস্তিত্ব আমরা নিজেদের সাথে বয়ে চলি। সে ধাপ অনামিকা পার করেছে বহু আগে। রবিন কথায় ঘুরিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো? ভীষণ ভালো। এত ভালো স্বামী শ্বশুরবাড়ি পেয়ে খারাপ থাকে কিভাবে? তাকে ছাড়া অনামিকা ভালো থাকতে পারে, এ কথাটা রবিনের বিশ্বাস করতে কষ্ট হয়। সে অবিশ্বাস নিয়ে শুধালো, ভালো থাকার অভিনয়টা খুব সুন্দর শিখেছো দেখছি। আমার ভালো থাকাটা কারো কাছে অভিনয় মনে হলে সেটা তার ব্যর্থতা। অবশ্য পরনির্ভরশীল পুরুষ এমনিতেই ব্যর্থ। নতুন করে সেটা প্রমাণের ইচ্ছা আমার নেই। রবিন থমকে যায়। অনামিকার ঠোঁটের কোণে কি একটু ব্যথার হাসি, নাকি নিখুঁত আত্মসংযম? রবিন শেখ দ্বিধাভরে ঢুকলো বাড়ির ভেতরে। অনামিকা একপাশে সরে দাঁড়িয়ে থাকে। মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই। না বিস্ময়, না বিরক্তি, যেন এই আগমন স্বাভাবিক। অবশ্য অস্বাভাবিকেরও কিছু নেই। যখন শুনেছিল রবিন আর ওয়াসিম কাজিন, তখনই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছে সে। ভেতরে ঢুকে রবিন একবার চতুর্দিকে তাকায়। পরিচিত ঘর, পরিচিত গন্ধ। আগে কতবার এসেছে এখানে, কিন্তু তখন আসা মানেই ছিল আড্ডা, হাসিখুশি, গল্পের আসর। তখন এই ঘরে অনামিকার অনুপস্থিতি ছিল। অথচ এখন অনামিকা এ বাড়িতে উপস্থিত বাড়ির বউ হিসেবে। যে মেয়ে তার ঘরের বউ হওয়ার কথা ছিল, সে এখন অন্য কারো বউ। দারুণ মনস্তাত্ত্বিক জটিলতায় ভুগছে রবিন। এই জটিলতা কাটবে কবে? আদৌ কাটবে তো, নাকি বাড়বে ওয়াসিম অনামিকার সম্পর্কের জটিলতা? গল্পটি পুরোটা শুনতে থাকুন। রাত্রি গভীর হয়ে এসেছে। খাওয়া-দাওয়া সেরে ধীরে পা ফেলে নিজের ঘরে ঢুকলো অনামিকা। ওয়াসিম তখন রবিনের সাথে আড্ডায় নিমগ্ন। সন্ধ্যার আলো থেকে এই রাত্রির স্তব্ধতায় ঢুকে অনামিকা আপন মনে এক উপলব্ধির মুখোমুখি হয়েছে। না আর নয়, আজ সে রবিন শেখকে তার জীবনের সবচেয়ে বড় মিথ্যে বিশ্বাসটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চায়। অনামিকা ভালো আছে, সে আজ সুখী। এবং সেই সুখ সে গড়ে নিয়েছে নিজের সিদ্ধান্তে, নিজের সত্তায়। ওয়াসিমের স্ত্রী হয়ে সে নিজের অস্তিত্বের দাবি রাখবে আজ। আয়নার সামনে বসে অনামিকা প্রথমে চুল খুলল। কালো ঢেউ খেলানো চুলগুলো কোমর ছুঁয়ে নেমে এলো। অতঃপর সে বের করলো নিজের প্রিয় লাল জর্জেট শাড়িটি। এই শাড়িটা ওয়াসিম তাকে বিয়ের বউ ভাত অনুষ্ঠানে পরার জন্য এনে দিয়েছিল। কিন্তু রোশনারা বেগম কাতান শাড়ি পরতে বলেছিলেন। অগত্যা অনামিকা সেটাই অঙ্গে জড়িয়েছিল। পরবর্তী কোনো উৎসবের জন্য তুলে রাখা শাড়িটি সে আজ পরবে। তার ভাষ্যে আজকের রাতটা এক বিশেষ প্রেমের উৎসব। শাড়ির সাথে একটা স্লিভলেস ব্লাউজ পরলো অনামিকা। ঘাড়ে গলায় এক ফোঁটা সুগন্ধি দিল। হালকা কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, গালে ব্লাশ লাগাতে গিয়ে দেখতে পেল এক অদ্ভুত লজ্জায় তার গাল জোড়া পূর্ব থেকেই রক্তিম হয়ে আছে। শেষে একবার আয়নার দিকে তাকালো, চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা, ঠোঁটে ব্যথাতুর হাসি। না, ঠিক ব্যথাতুর নয়, অদ্ভুত বলা যেতে পারে। আয়নার সামনে বসে অনামিকা শুধু নিজেকে সাজায়নি, সে সাজিয়েছে তার হারিয়ে যাওয়া মূল্যবোধ, তার আত্মসম্মান, তার অস্তিত্ব। আর সে চেয়েছে তার রঙিন সুখের প্রতিছবিটা রবিনও দেখুক আর বুঝুক। সে যা হারিয়েছে তা অন্য কেউ ভালোবাসার সানন্দে গ্রহণ করেছে। সাজগোজ শেষ করে ফোন তুলে ওয়াসিমকে টেক্সট করলো, এমার্জেন্সি, একটু ঘরে আসুন, একটা জরুরি কাজ আছে। ওয়াসিম তখনও বসার ঘরে রবিনের সঙ্গে গল্পে মেতে আছে। মেসেজ দেখে সে হঠাৎ উঠে দাঁড়ালো। রবিনকে বলল, তোর ভাবি মেসেজ করছে ভাই, রাত অনেক হয়েছে, চল ঘুমাতে যাই, গুড নাইট। রবিন বসে রইল নিঃশব্দে। তার বুকের ভেতর কে যেন পড়ছে। আশ্চর্য, এই যন্ত্রণা কেন? সে কি এখনো অনামিকাকে ভালোবাসে? তা যদি বাসেই, তবে এত দেরি করে বুঝছে কেন? আর যদি না বাসে, তবে এই ঈর্ষা কোথা থেকে আসে? কিছু প্রশ্নের উত্তর হয় না, শুধু বুক ভরা কষ্টে রয়ে যায় নিরুত্তর। রবিন জানে অনামিকা কারো স্ত্রী, পরিপূর্ণ এক নারী রূপে আজ সে কারো জীবন সঙ্গিনী। সে এখন শুধু অনামিকার স্মৃতির অংশ, অনামিকার বর্তমান নয়। ওয়াসিম ঘরে এসে দরজা বন্ধ করতেই অনামিকা তার দিকে তাকায়। চোখে ভেসে থাকে একটা স্পষ্ট আবেদনময়ী চাহনি, এক ধরনের মৌন সম্মতি, এক গভীর মমতার ভাষা। এ ভাষা মুখে বলা হয় না, চোখে চোখ রেখেই অনুভব করা যায়। ওয়াসিম হতভম্বের মতো তাকিয়ে থাকে।
এই কোন রূপ দেখছে অনামিকার? রূপবতী কন্যার সারা অঙ্গে যেন আগুন ঝরছে। সেই আগুনের উত্তাপে দূর থেকে ভস্মপ্রায় অসীম ধীরে ধীরে এগিয়ে আসে। তার চোখে আজ অন্য এক আলো, অন্যরকম মুগ্ধতা। ওয়াসিম ধীরে ধীরে কাছে এগিয়ে এলে অনামিকা একটু সরে যায় না। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, শরীরের প্রতিটি স্পন্দন যেন সচেতন হয়ে উঠল। চোখের পলকে হালকা কাঁপা ঠোঁটের কোণে কামনার ইঙ্গিত। তোমাকে আজ খুব অচেনা লাগছে অনামিকা। কেমন অদ্ভুত সুন্দর তুমি। আমার সবকিছু কেমন অদ্ভুত লাগছে। আমি কি স্বপ্ন দেখছি? তার কণ্ঠে ঘোর, এই ঘোর প্রেমে নৈঃশব্দে সৃষ্টি ভালোবাসার। অনামিকা লাজুক হাসে, রসালো কণ্ঠে বলে, স্বপ্ন নয়, বাস্তব। একদম চরম বাস্তবতায় বাস করছো তুমি। হুম, এটা বাস্তব হতে পারে না। অনামিকা তাকে তুমি বলছে অসম্ভব। তার চোখে নিশ্চয়ই ছানি পড়েছে। ওয়াসিম হাতে দিয়ে চোখে ছানি কাটাতে ব্যস্ত হয়। ইস, তাকেও এবার অনামিকার মতো চশমা নিতে হবে নাকি? দুই জামাই বউকে একসাথে মানুষ অন্ধ বলবে তো। ব্যাপারটা খারাপ না। অনামিকার অনেক অভ্যাসের সাথে তো ওর অভ্যাস মিলে যায়। এবার না হয় চশমা পরার দিকটাও মিলে গেল। সর্বক্ষেত্রে জোড়া জোড়া। অনামিকা তার ধ্যান ভঙ্গ করালো। রুষ্ট ভাবাপন্ন মন নিয়ে রসিকতা করে বলল, স্বামীর জন্য সেজেগুজে অপেক্ষা করছি, আর মহাশয় ভাবছেন তিনি দিবাস্বপ্নে বিভোর হয়ে আছেন। এ কষ্ট মোর প্রাণে সহে না। ওয়াসিম সময় নেয়, বুঝতে চেষ্টা করে। এটাও কি তার ভ্রম? বোধ হয় না। বিভ্রম এতটা জীবন্ত হয় না, হতে পারে না। তবে কি সত্যি একদম বাস্তবতায় অনামিকা তার জন্য এমন অপূর্ব সাজে নিজেকে সজ্জিত করেছে? ওয়াসিম অনামিকার কাঁধে হাত রাখে, আলতো হাতে কপালের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। অতঃপর কত প্রেমালাপ চলে তাদের। দুটো মানুষ প্রেমময়ী বাক্যে খুঁজে নেয় বহুদিনের এক অমীমাংসিত শান্তি। শুধু আলাপচারিতা নয়, আকার ইঙ্গিতে ইশারায় মন বাসনার অনুকূলে সাড়া দেয়। শরীর হয় রোমাঞ্চিত, বিভিন্ন অঙ্গে জাগে শিহরণ। তাদের শরীর তখন কথা বলে নীরবে ধীরে। প্রেমের এই লগ্নে বাইরে দুনিয়া থেমে যায়, শুধু রয়ে যায় দুটো হৃদয়ের উষ্ণতা। দুটো মানুষ যারা একে অপরের ভেতরে কিছু হারাতে খুঁজে পেতে ব্যস্ত। ধীরে ধীরে শ্বাসের ধরন মিলিয়ে নেওয়ার মাঝেও যে ঘোর তৈরি হয়, তা এক ধরনের আত্মসমর্পণ। বদ্ধ কক্ষে তখন তারা বাঁধন ছেঁড়া যৌবনের উন্মাদনায় বিভোর। খোলা জানালার পাশে দাঁড়িয়ে আছে রবিন, হাতে সিগারেট, চোখে ক্লান্তি আর মনে হাহাকার। বাতাসে ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে এক সংজ্ঞাহীন কষ্ট। সিগারেটে আগুন জ্বলছে, যেমন জ্বলছে তার ভেতরটা। দোতলা থেকে নিচে তাকায় সে, পুরো শহর অন্ধকার। যেমন অন্ধকার তার ভেতরটা, আগে তেমন ছিল না। স্বেচ্ছায় অনিমেষকে ছেড়ে দেওয়ার পরেই হয়েছে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পকেট থেকে ফোন বের করে রবিন। নওরিনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ঘুমিয়েছো? অপর পাশে নওরিন তখনও ঘুমায়নি। সে অনামিকার পুরো ডায়েরিটা শেষ করার আগে মানসিকভাবে শান্তি পাচ্ছে না। এখনো সে ডায়েরির একাংশ পড়ছিল। সে যে অংশে আছে সেটা অনামিকার বিয়ের আগে দিনে লেখা। অংশটা এরকম: 6 ফাল্গুন 1430 বঙ্গাব্দ। আজকের তারিখটা খুব বিশেষ। রাত্রি আজ বড় নিঃশব্দ। বাতাসেও যেন এক বিষণ্ণতা জড়ানো। জানালার পর্দা হালকা দুলছে, যেমন দুলে ওঠে হৃদয়ের পর্দা কোনো এক অজানা স্মৃতির পরশে। কেবলই মনে হয় জীবনের এই ক্ষণিক নীরবতায় আমি যেন হারিয়ে যাচ্ছি কোনো পুরাতন কথার মাঝে। আজ সারাদিন কিছুই ভালো লাগেনি। ঘরের লোকজন ব্যস্ত, অথচ আমি বসে আছি একা। নিস্তব্ধতার সাথে বসবাস করছি, কেমন যেন একটা শূন্যতা বুকের মধ্যে বাসা বেঁধেছে। হয়তোবা এটি একাকিত্বের প্রকৃত স্বরূপ, যেখানে কোলাহল নেই, তবু শব্দের ভার থাকে। রাস্তায় বৃষ্টি পড়েছিল বিকেলে, জানালার ফাঁক দিয়ে আমি দেখছিলাম একজোড়া মানুষ ছাতা মাথায় পাশাপাশি চলেছে। হয়তো তারা প্রেমিক প্রেমিকা, হয়তো নয়। তবু কেন যেন মনে হলো সেই ছায়ার ভেতর লুকিয়েছিল আমার হারিয়ে যাওয়া কোনো বিকেল। মনে পড়ে একদিন আমরাও এমন ভিজে পথ হেঁটেছিলাম, তুমি আর আমি। আজ শুধু আমিই আছি, তুমি নেই, অথচ এই ছাতার নিচে যেন আমরা দুজনেই ছিলাম। জানো, আজকাল আমি প্রায়ই তোমার কথা লিখি এই ডায়েরিতে। হয়তো তুমি আর ফিরবে না, কিন্তু শব্দটা থাকে আমার, তোমার, আমাদের। এরা ভুলতে জানে না, এরা শুধুই চুপচাপ থেকে যায়। যেমন আমি রইলাম তোমার অপেক্ষায়। আজ আর লিখতে ইচ্ছে করছে না। কলম যেন ভারী হয়ে এসেছে, যেমন ভারী হয় বুক প্রিয় কারো স্মৃতিতে। তোমার অনামিকা। লেখাগুলো পড়ে বুক ভার হয় নরিনের। পুরো ডায়েরি পড়ে রবিনকে একটা কাপুরুষ মনে হয়েছে তার। শুধু কাপুরুষ নয়, অপরাধীও বটে। কোনো মেয়েকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন ভঙ্গকারী মানুষদের শাস্তি কেন হয় না কে জানে। হলে বোধহয় ভালো হতো। সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো কত মানুষ যে
কাঠগড়ায় দাঁড়াতো কে জানে। এমন সময় মোবাইলে নোটিফিকেশন আসার শব্দে অবাক হয় নওরিন। তাকে এত রাতে টেক্সট করার মতো বিশেষ কেউ নেই। ফোন হাতে নিয়ে রবিনের মেসেজ দেখে মনটা বিতৃষ্ণায় ভরে উঠল। একসময় অন্যের ঘুম কেড়ে নেওয়া মানুষটা আমার ঘুমানোর খোঁজ করছে কেন? ভীষণ রসকসহীন জবাবে অপ্রস্তুত হলো রবিন। লিখল, এমনি জানতে ইচ্ছে করছিল। এমনি এমনি তো জানতে ইচ্ছে করার কথা নয়। আমি তো তেমন বিশেষ কেউ নই যে রাত দুপুরে আমার কথা মনে পড়বে। রবিন হতাশ হলো। সে ভেবেছিল নওরিনের সাথে একটু দুঃখের কথাগুলো শেয়ার করবে, তাতে যদি দুঃখের ভার কিছুটা কমে, কিন্তু এই মেয়ে তো তাকে সঙ্গ দিতে নারাজ মনে হচ্ছে। সে অসহায়ের মতো লিখল, আমি আসলে ঢাকায় এসেছি। বরাবরের মতো ওয়াসিমদের বাড়িতেই উঠেছি। ইচ্ছে ছিল না, ওয়াসিম জোর করলো। কিন্তু এখানে এসে মনে হচ্ছে ভুল করেছি। অনামিকাকে অন্য কারো দেখিয়ে আমার না ভীষণ কষ্ট হচ্ছে। নরিন আশ্চর্য হলো, এই লোকটা তো অনামিকাকে অজুহাত দেখিয়ে ছেড়ে দিয়েছে, আজ আবার এত কষ্ট পাবার কি আছে? আপনি এখনো ওকে ভালোবাসেন, এটা বলতে চাইছেন? জানি না। এই মুহূর্তে শুধু এতটুকু বুঝতে পারছি, ওরা সুখী আর আমি ভীষণ অসুখী। একাকিত্ব যেন বুকের ওপর চেপে বসেছে। এখন মনে হচ্ছে ওকে ধরে না রাখাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এ ভুলের মাসুল আমি কি দিয়ে দেব? নওরিনের মায়া হয় রবিনের ওপর। বেচারা ভুল করে প্রচন্ড অনুশোচনায় ভুগছে, অথচ এখন এই অনুশোচনার দাম নেই। সময়ের কাজ সময় করতে হয়, অসময়ে করলে তা মূল্যহীন হয়ে পড়ে। ওই যে কথায় বলে না, সময় গেলে সাধারণ হবে না, ব্যাপারটা ওরকম। সে উত্তর দেয়, কিছু ভুলের মাসুল দেওয়া যায় না, বুঝলেন? এজন্য চেষ্টা করাটা অনুচিত। আপনি বরং ভালো থাকার চেষ্টা করুন। অতঃপর মধ্যরাত অবধি চলে একে অপরের হৃদয় দহনের গল্প। সে গল্পের শেষ থেকেই বোধহয় শুরু হবে নতুন কোনো গল্প। অপ্রেম থেকে প্রেম, দহন থেকে গ্রহণ। মধুর রাত্রি শেষে এক পরিপূর্ণতার সকাল এসেছে ওয়াসিম অনামিকার জীবনে। ওয়াসিম অফিসে গেছে একটু আগে, যাবার আগে অনামিকার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়েছে। ওয়াসিম চলে যাবার পর অনামিকা আয়নায় তাকিয়ে হাসলো হালকা করে। রাতে সেই স্মৃতিগুলো ঘুরে ফিরে তার মস্তিষ্কে বিচরণ করছে। একটা তৃপ্তির আলো তার চোখে মুখে। তবে সেই আলো স্থায়ী হলো না বেশিক্ষণ। রাতের সেই আবেগঘন অনুভূতিগুলোকে আজ সে ডায়েরির নতুন পাতায় লিখে রাখবে বলে ভেবেছিল। এই ভাবনাতেই উঠে দাঁড়ালো, এগিয়ে গেল ওয়ার্ড্রবের দিকে। আলমারি দরজা খুলে ডান দিকের তলায় হাত দিল। হাত হাত গেল, কিন্তু ডায়েরির স্পর্শ পাওয়া গেল না। একটা হালকা শঙ্কায় ছুঁয়ে গেল শরীর। সে এবার নিচু হয়ে তাক উল্টে পাল্টে দেখতে লাগলো। জামার ভাঁজ সরালো, ব্যাগের ভেতরে দেখলো, কিন্তু ডায়েরি কোথাও নেই। এখানেই তো রেখেছিল। ভুল দেখেছে ভেবে আবার দেখতে লাগলো। উল্টে পাল্টে খুঁজে খুঁজে, তারপরেও নেই। নেই মানে কোথাও নেই। হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল তার। বুকের ভেতর থেকে এক সর্বনাশের ইঙ্গিত এলো। একটু দম নিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল অনামিকা। ঠোঁট শুকিয়ে গেছে, কপাল ঘামে ভিজে উঠেছে। তার মনে হচ্ছে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ওটা যদি ওয়াসিম দেখে ফেলে? এই ঘরে তো ওয়াসিম আর সে ছাড়া অন্য কারো আনাগোনা নেই। তবে কি সেটা ওয়াসিমের হাতে পড়েছে? এই একটিমাত্র প্রশ্ন বজ্রপাতের মতো শব্দ করে বাজতে থাকে অনামিকার কানে। ডায়েরির পাতায় যেসব কথা লেখা আছে তা যদি ওয়াসিম পড়ে ফেলে, তবে কি ভাববে সে? ভাববে অনামিকা এখনো অতীতে বাঁচে। হয়তো অতীতকে দেখানোর জন্যই তাকে কাছে টেনে নিয়েছে। অথচ তেমনটা না, অনামিকা নিজেকে সমর্পণ করেছে ওয়াসিমকে ভালোবেসে। কিন্তু ওয়াসিম তো সেটা ভাববে না। সে ভাববে অনামিকা আসলে এখনো পুরোপুরি তার না। ভাববে এই বিয়েটা একটা অভিনয়। নিজের ওপর রাগে, ঘৃণায়, অনুতাপে ছটফট করে ওঠে অনামিকা। হাত দিয়ে নিজের মাথার চুল মুঠো করে ধরে। নিজের বোকামির জন্য রাগ হয় নিজের উপর। এতটা বোকা কেন? কেন সে ডায়েরিটা আনলো এখানে? শ্বশুর ঘরে ওয়াসিমের জীবনে এমন বিপজ্জনক কিছু টেনে আনার কি দরকার ছিল? তার চোখে জল চলে আসে। ওয়াসিম যদি সব জেনে যায়? ভয়ের কান্নারা ভেতর জুড়ে ছোটাছুটি শুরু করে। এটা লজ্জার। আর নিজের ওপর ক্রুদ্ধতার কান্না। সব তৃপ্তি, সব সুখ, সব রোমাঞ্চ নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। তার ভাগ্যে কি তবে সুখ সইল না? অন্যদিকে রাত দিন এক করে অনামিকার ভেতরের গোপন জগৎটাকে ঘুরে দেখেছেন নওরিন। হ্যাঁ, ডায়েরিটাকে অনামিকার ভেতরের জগৎ বলা যায় নিঃসন্দেহে। এই জগতে প্রথমে শুধু একটু উঁকি মারতে চেয়েছিল, কিন্তু একবার যখন প্রথম পাতায় চোখ রেখেছে, তখন আর থামতে পারেনি। শব্দ থেকে শব্দে, পাতা থেকে পাতায়, গভীর থেকে গভীরে তলিয়ে গেছে সে। অনামিকার কিছু কিছু লেখা ছিল অশ্রু ভেজা, কিছু লেখা ছিল রাগে ক্ষোভে ধূসর, আর কিছু ছিল হৃদয়ের অলিন্দে জমে থাকা দীর্ঘশ্বাস। কেবল কলমের কালিতে ঢেলে দিয়েছে। ডায়েরির প্রতিটি বাক্য একটি করে নির্জন রাতের গল্প।
বিশেষ করে যখন রবিনের সাথে প্রেম ভেঙেছে তারপরে রাত্রিগুলো। অবশ্য ডায়েরির শেষাংশ পড়ে থমকে গেল নওরিন। তার গলায় দলা পাকানো নীরবতা। শেষের অংশে অনামিকার উল্লেখ করেছে কিভাবে ওয়াসিম তাকে যত্ন করছে, কিভাবে সে ওয়াসিমের প্রেমে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। এইসব সুখ স্মৃতি পড়তে অন্তরে ভীষণ দহন হয় নওরিনের। তবুও এই দহন সে সানন্দে গ্রহণ করে। পড়ার শেষে চোখ নামিয়ে ডায়েরির মলাটে হাত বুলিয়ে দেয় নওরিন, চোখে মুখে এক আশ্চর্য কৌতুক মেশানো হাসি। তুই তো শুধু একটা ডায়েরি না, তুই তো বোমাস্ত্র। একবার ইচ্ছে হয় এই বিস্ফোরক জড়বস্তু ওয়াসিমের হাতে তুলে দিতে, আবার পরক্ষণেই বিবেকবোধ তাকে নাড়া দেয়। দোটানায় থাকা নওরিন হালকা করে ডায়েরি বুকের কাছে টেনে নেয়। এর ভেতরে জমে আছে এক নারীর সমস্ত অতীত, সমস্ত ভয়, সমস্ত প্রেম। অবশেষে নওরিন সিদ্ধান্ত নেয় এটা সে অনামিকাকে ফিরিয়ে দেবে না। ওয়াসিমকে তো নই, অনামিকা হয়তো অনেক খুঁজবে, তবুও সে দেবে না। আচ্ছা, এই ডায়েরি ফেরত না পেলে কি অনামিকা ভীষণ কষ্ট পাবে? পেলেও সে ডায়েরি আর ফেরত দেবে না। অনামিকা তো নিজের সঙ্গী পেয়ে গেছে। ওয়াসিমের সাথে এখন নিশ্চয়ই খুব গলায় গলায় ভাব। তবে এই ডায়েরি কি প্রয়োজন? অনামিকার এটা প্রয়োজন নেই, এটার প্রয়োজন তার কাছে। ডায়েরির ফাঁকা পাতাগুলোতে এখন থেকে সেও লিখবে তার হাসি কান্না, ভালো লাগা মন্দ লাগা, নিজের প্রশ্ন নিজের উত্তর, সবকিছু। দুজন নারীর নিভৃত হৃদয়ের সংলাপ দিয়ে ভরে উঠবে এই ডায়েরির পাতাগুলো। একজন লিখেছে বাল্যকাল থেকে পুনর্জীবনের যৌবনে দীর্ঘ প্রেমে ব্যর্থতার গল্প, আর অন্যজন হয়তো লিখবে নিজের একাকিত্বের সঙ্গে মানিয়ে নেবার কথা। এই ডায়েরি না হয় দুই নারীর গোপন জগতের এক নির্জন সাক্ষী হয়ে থাকবে। ২ বছর পরে রোদেলা এক শীতের সকালে ছোট্ট একটি পারিবারিক অনুষ্ঠানে রবিন আর নরিন একে অপরের পাশে বসে আছে। রবিনের পরনে সাদা পাঞ্জাবি, নরিন হালকা গোলাপি শাড়ি পরে চুপচাপ হাসছে। তাদের চারপাশে আত্মীয়-স্বজন, বন্ধু, পরিচিত মানুষদের গুনগুন আনন্দধ্বনি। আজ নওরিন আর রবিনের এঙ্গেজমেন্ট। একসময় যে রবিন একা একা সিগারেট ফুঁকে নিজের ভাঙা ভালোবাসা গুনে বেড়াতো, সে আজ নওরিনের ভালোবাসায় পরিপূর্ণ। ২ বছর আগের দুজন ভগ্ন হৃদয়ের মানুষ, একা থাকার যন্ত্রণা, অসমাপ্ত ভালোবাসা আর হারিয়ে যাওয়া স্বপ্ন নিয়ে যাদের ঘুম ভাঙাতো প্রতিদিন, তারা আজ পাশাপাশি বসে একই ছাদের নিচে জীবনের নতুন অধ্যায়ে পা রাখছে। একে অপরের হাতে হাত রেখে বসে অতীত নয় ভবিষ্যৎ নিয়ে ভাবছে। তাদের প্রেম হঠাৎ আসা ঝড়ের মতো হয়নি। প্রেম হয়েছে ধীরে ধীরে জমে ওঠা এক সমঝোতায়। এ প্রেম দুঃখ থেকে দুঃখে হাত ধরা, অতীতের কান্না থেকে বর্তমানের বোঝাপড়ায় রূপ নেওয়া সম্পর্ক। রাত জেগে দীর্ঘ মেসেজ চালাচালিয়ে বুকের গভীর কষ্টগুলোকে একে অপরের সামনে তুলে ধরা। আর ঠিক সেখানেই তারা খুঁজে পেয়েছিল এক ধরনের নির্ভরতা, যে নির্ভরতা আজ বিবাহ নামক বন্ধনের দিকে ধাবিত করেছে। নরিনের পাশে বসে হিয়া মিষ্টি সুরে রসিকতা করল। তোমাদের প্রেমের শুরুটা কিভাবে হলো সেটা কিন্তু অজ্ঞাত রয়ে গেল আপু। নরিন হেসে জবাব দিল, আমরা কাঁদতে কাঁদতে প্রেমে পড়ে গেছি রে। তার কথায় হেসে উঠল সকলে। রবিন নাটকীয় ভঙ্গিতে বলল, আসলে আমি আবার কারো দুঃখ সহ্য করতে পারি না, তাই দুঃখ ভুলাতে গিয়েছিলাম, ব্যাস প্রেমে পিছলে পড়েছি। এমন ভাবে পড়েছি এখন আমার কোমর ভেঙে গেছে। এই ভাঙ্গা কোমরের ছেলেকে তো নিশ্চয় অন্য মেয়ে বিয়ে করবে না, এজন্য অগত্যা। পেছন থেকে ওয়াসিম এসে রবিনের কাঁধে হাত রেখে হেসে বলল, তুই বললে ভাঙ্গা কোমর নিয়ে তোকে বিয়ে করবে এমন মেয়ে খুঁজে দিতে পারি রবিন। রবিন ভাঙ্গা ভঙ্গিতে একটা দীর্ঘশ্বাস ফেলে নাটকীয়ভাবে বলে ওঠে, না ভাই, এমনিতে যার প্রেমে পড়েছি সে দস্যু মেয়ে। আমার কলিজা আবার অত বড় না যার একটা দস্যু সামলাবো। চারপাশে হেসে কুটি কুটি সবাই। নরিন পাশ থেকে কাঁধে আলতো একটা কিল মেরে বলে, চুপ করো, তুমি এমন বলছো যেন আমি তোমার জীবন ধ্বংস করে দিয়েছি। রবিন মুচকি হেসে চোখ টিপে দেয়, ধ্বংস না, রক্ষা। ওই ধ্বংসস্তূপ থেকে আমাকে তুলে এনেছো তুমি। তবে স্বীকার করছো তো নরিন তোমার জীবনে আলো নিয়ে এসেছে? অবশ্যই আমি মানুষটাই একটা জীবন্ত আলো, তাই না রে হিয়া? হিয়া মাথা নাড়ে। তার কোলে ৯ মাস বয়সী একটা বাচ্চা মেয়ে, নাম ফাতিহা। ফাতিহা গোল গোল চোখে সবাইকে অবাক হয়ে তাকিয়ে দেখে। এই পৃথিবীটা তার কাছে নতুন এক খেলাঘর। দেখতে একদম মায়ের মতো হয়েছে বাচ্চাটা। নাকের গড়ন, চোখের আকৃতি, এমনকি হাসির রেশও। সে ওয়াসিমের কোলে যাওয়ার জন্য হাত বাড়িয়ে ছুটাছুটি শুরু করে। ওয়াসিম কোলে নেবার আগেই অনামিকা এসে হাত বাড়িয়ে দেয়। ফাতিহা লাফিয়ে মায়ের কোলে যায়, বাবার দিকে তাকিয়ে মিষ্টি মধুর হাসে। ওয়াসিম হেসে বলে, দেখছিস, আমাদের ফাতিহাও এখন নাটক বোঝে। অতঃপর মেয়ের গাল টেনে দিয়ে বলে, আমার রাজকন্যা, জানো তোমার মায়ের চোখ আমার আকাশ হয়েছিল একদিন, এখন তুমি সেই চোখ নিয়ে এসেছো।
ফাতিয়া তার মায়ের গলা জড়িয়ে ছোট্ট হাত বাড়িয়ে বাবার দাড়িতে আঙ্গুল ডাকে। তার সে কি খুশি! সেই হাসির ঝিলিকে সবাই হেসে ওঠে আবার। একসময়ের কান্না আজ হাসিতে বদলেছে। আর ভালোবাসা সে তো আসে নিজস্ব নিয়মে, না বলা কথার ফাঁকে নিঠুর মন গলিয়ে মনোহর রূপ দিতে। যেখানে মন ছিল নির্দয়, কিছু অনুভব ছিল অব্যক্ত, আর ভালোবাসা এসেছিল ধীরে ধীরে, কষ্টের ভেতর বুনে ওঠা এক নরম আশ্রয়ের মতো। কিছু প্রেম আসে ঝড়ের মতো, আর কিছু ভেসে আসে নিঃশব্দে, কুয়াশায় মোড়ানো প্রভাতে, অতঃপর নিঠুর হৃদয় কম্পিত হয় কারো স্পর্শে, দহন শেষে কারো সোহাগে আশ্রয় খোঁজে, অবশেষে সুখী মানুষ হয়ে বাঁচতে চায় নিঠুর মনের অধিকারী সকল মানুষ। এখানে এই গল্পের সমাপ্তি।